নবম শ্রেণীর ভূগোল তোমাদের ভারতীয় সম্পদ ৭ম অধ্যায়ে এখানে গত দিনের কয়লা সম্পর্কে জেনেছিলাম। আজকে ৩ নম্বর দেওয়া রয়েছে খনিজ তেল। তা এর সম্পর্কে ডিটেলসে আমরা মোটামুটি জানবো। দেখো এইখানে ইনফরমেশনগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যেগুলো আমাদের না জানলেই নয়। পৃথিবীর মোট যে খনিজ তেল উৎপাদনে মাত্র 1% ভারত উত্তোলিত হয়। ভারতে মানে 100% যদি মোট তেলের উৎপাদন হয় বা উত্তোলন হয়, সেখানে মাত্র 1% ভারতে হয়, যা ভারত থেকে নিজের প্রয়োজনে মাত্র 30% মিটিয়ে থাকে। বাদ বাকি 70% ভারত আমদানি করে। তাহলে এই আমদানি এর ফলে ভারতকে প্রতি বছর প্রচুর বৈদেশিক মুদ্রা বিনিময়ে বিদেশ থেকে প্রধানত মধ্যপ্রাচ্যের ইরাক, ইরান, সৌদি আরব থেকে তেল কিন্তু ভারতকে কিনতে হয়, কেননা ভারতের এই খনিজ তেলের পরিমাণ কিন্তু অত্যন্ত কম, বিশেষ করে উত্তোলন কম হয়। এবার দেখো খনিজ তেলের অনেক শ্রেণী বিভাগ রয়েছে, যেমন কি প্যারাফিন মিশ্রিত খনিজ তেল, আবার হচ্ছে অ্যাসফল্ট মিশ্রিত খনিজ তেল। এগুলো কি খনিজ তেল আমাদের জানবো এগুলো ডিটেলসে। তারপর হচ্ছে মিশ্র ভিত্তিক খনিজ তেল, যেমন মিক্সড, যেগুলো সোমনাথ মন্দির শোনো। তারপর হচ্ছে প্যারাফিন মিশ্রিত খনিজ তেল মোম, পেট্রোল, ডিজেল প্রভৃতি উপজাত দ্রব্য উৎপাদনে উপযোগী এবং অশোধিত তেলের মান অতি উৎকৃষ্ট। এই তেলের রং সবুজ এবং বাদামি। ইরাক, ইরান, মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় প্যারাফিন মিশ্রিত তেল কিন্তু পাওয়া যায়। তার মানে এই তেলের রংটা কেমন গো? একটু সবুজ এবং বাদামি টাইপের। তাহলে এই তেলের মান কিন্তু খুব উচ্চ মানের, এটা মাথায় রাখবে। আর অ্যাসফল্ট মিশ্রিত খনিজ তেল কি পিচ বা বিটুমিনাস বা অ্যাসফল্ট মিশ্রিত এই তেলের রং কালো, প্রাকৃতিক আঁঠাল এবং চটচটে, মানে চ্যাটচেটে টাইপের আর কি, বুঝতে পেরেছো? এই জাতীয় তেল থেকে পিচ, ন্যাফথা প্রভৃতি সংগ্রহ করা হয়। ভেনেজুয়েলা, বাকু অঞ্চলে এই তেল এই জাতীয়, মানে ভেনেজুয়েলা, বাকু এই সমস্ত জায়গায় এই তেলটা তোমার অ্যাসফল্ট মিশ্রিত খনিজ তেল কিন্তু পাওয়া যাচ্ছে, এটা মাথায় রাখবে। এরপরে দেখো মিশ্র ভিত্তিক খনিজ তেল, মানে প্যারাফিন, ন্যাফথিন বা অ্যাসফল্ট মিশ্রিত এই তেল থেকেও জ্বালানি বা নানা সামগ্রী, উপজাত সামগ্রী উৎপাদন করা যায়। উত্তর আমেরিকা, ওকলাহামা, টেক্সাস, মেক্সিকো এই অঞ্চলে এই ধরনের তেল কিন্তু পাওয়া যায়। তাহলে কোথায় কোথায় কী রকম তেল পাওয়া যায় আর তেলের কীরকম ভাগ রয়েছে এটা মনে রাখবে। প্যারাফিন মিশ্রিত, অ্যাসফল্ট মিশ্রিত আর মিশ্র ভিত্তিক, মানে মিক্সার থাকে, দুটোরই মিক্সার থাকে, বুঝতে পেরেছি? তাহলে মোটমাট আমরা প্যারাফিন মিশ্রিত তেলটা বেস্ট ধরছি, তারপরে অ্যাসফল্টটা, তারপরে কিন্তু মিশ্র ভিত্তিকটা মিক্সার থাকে, মানে না এইটা না ওইটা। এবার দেখো এই খনিজ তেলের অর্থনৈতিক গুরুত্বটা কী আছে, এই খনিজ তেলটা প্রয়োজন কেন? সব থেকে এখনকার দুনিয়ায় সব থেকে বেশি প্রয়োজন আমার মনে হয় খনিজ তেল। তেল যাদের কাছে আছে, টাকা পয়সা তাদের হাতে। তুমি আরব কান্ট্রিগুলো দেখো, সব তেলই বেঁচে আছে। তেল শেষ তো খেল শেষ, বুঝতে পেরেছ? খনিজ তেলের অর্থনৈতিক গুরুত্ব এবং ব্যবহারগুলো আমরা এবারে জেনে রাখবো। দেখো খনি থেকে আমরা যেগুলো অপরিশুদ্ধ তেল পাওয়া যায় তাকে বিভিন্ন প্রক্রিয়ায় পরিশোধন করে নেওয়া হয়, মানে সে পাকের মতো কালো রঙের যেটা হয় মাটির তলা থেকে আমরা খনি থেকে পাই, এটা অপরিশোধিত তেল। আর পৃথিবীর বিখ্যাত মানে সবথেকে বড় ধরনের জামনগরে যেটা পেট্রো রাসায়নিক সংশোধনাগার যেটা রয়েছে, মানে পরিশোধনাগার, যেখানে তেল, যেটা মানে আম্বানির আর কি, জামনগরে, তা সেখানে পরিশোধন করা হয়। এবং আমরা জানি তেল থেকে বিভিন্ন জিনিস, ন্যাপথালিন, এই সমস্ত জিনিস, কেরোসিন, ডিজেল, এগুলো বেরোয়। মেন হচ্ছে কি পেট্রোল। বেশ, তাহলে খনিজ তেল পরিশোধনের বিভিন্ন পর্যায়ে ডিজেল তেল, ভারী ডিজেল তেল, পেট্রোল, গ্যাসোলিন, কেরোসিন, ন্যাপথা, মোবিল, গ্রিজ প্রভৃতি উপজাত দ্রব্য কিন্তু পাওয়া যায়। এতগুলো বেরোয় ওইটা পরিশোধন করে। এবারে স্তর আছে, মানে প্রথম স্তরে ভালো একদম উন্নত মানে কি পাবো আমরা? পেট্রোল পাবো, তারপর ডিজেল পাবো, তারপর হয়তো ন্যাপথলিন পাবো, কেরোসিন পাবো,
এইভাবে স্তর আছে নিচু নিচু করে, মানে আবার ছাঁট মালগুলো হয়তো গ্রিজ হলো এরকম করে বেরোয়, বুঝলে তো। তাহলে এর কারণ এটা হচ্ছে পরিবহন ব্যবস্থা। এই কাজে কোথাও কোথাও লাগে গো, পরিবহন ব্যবস্থায়। গাড়িতে তো তেল ভরতে হবে, নাহলে গাড়ি চলবে না। তাহলে পরিবহনে যত জিনিস আছে, ট্রাক, বাস, এরোপ্লেন, মোটরসাইকেল, হ্যাঁ, রেল ইঞ্জিন, জাহাজ, এগুলো পরিবহন করতে আমাদের খনিজ তেলের প্রয়োজন। 2 নাম্বার, কলকারখানায় আমাদের তেলের প্রয়োজন হয়, কেননা বড় বড় মেশিনগুলোকে চালাতে হয়। সামরিক প্রয়োজন, যেমন যুদ্ধের ট্যাঙ্ক, জাহাজ, সাবমেরিন, যুদ্ধ বিমান, এগুলো চালাতে তেল লাগে। পিচ্ছিলকারক পদার্থ হিসাবে এগুলো লাগে, যেমন মোবিল, গ্রিজ, এগুলো ব্যবহারে। ঘরোয়া প্রয়োজনে লাগে, যেমন স্টোভ, হ্যারিকেন, এই জিনিসগুলো। লণ্ঠন, বিদ্যুৎ না থাকলে ডিজেল, কেরোসিন, পেট্রোল দিয়ে জেনারেটর চালানো হয়, এইগুলো লাগে। এই কাজগুলো মনে রাখবে, কারণ পরীক্ষা এগুলো আসতে পারে। খনিজ তেলের ব্যবহার এবং খনিজ তেলের প্রয়োজনীয় অর্থনৈতিক গুরুত্ব কী, তোমাকে লিখতে হবে এই পয়েন্টগুলো। এইবারে মেন জায়গাতে আমরা আসব। আর আমরা ভারতের কোথায় কোথায় এই খনিজ তেল সবথেকে বেশি পাওয়া যায়, ওই 100% মধ্যে মাত্র 1% আমাদের ভারতবর্ষে উত্তোলন হয়, তার মধ্যে সবথেকে বেশি কোথায় পাওয়া যায় এবার আমরা জানব। 2014 সালে পরিসংখ্যান অনুযায়ী, মানে অনেক পুরনো, প্রায় 10-11 বছর সেন্সাস, এটা সে ভূগর্ভে সঞ্চিত অপরিশোধিত খনিজ তেলের পরিমাণ প্রায় 570 কোটি ব্যারেল, যার 44% খনিজ তেল ভারতের উপকূলবর্তী সমুদ্রগর্ভে এবং 56% ভারতের ভূখণ্ড বিশেষ পশ্চিম ভারতের গুজরাট, রাজস্থানের নিকটবর্তী অঞ্চলে সঞ্চিত আছে। দেখো ব্যারেল বলেছে, আমার মোটামুটি যতটুকু আমার জানা আছে, ওই যে ব্যারেল, সে বড় বড় যেগুলো দেখবে রেশন দোকানে আসে বড় বড়, আমি এটাকে ঠিক তথ্যটা আমার ঠিক জানা নাই, তা মোটামুটি আমি বলছি 144 লিটার মনে হয় এটা ধরে ওই ব্যারেলটাই। এবারে এই তথ্যটা সঠিক নাকি অতটা আমি বলতে পারছি না, তাও মোটামুটি 140 থেকে 150 লিটারের মতো কিন্তু থাকে, মেবি। আমি এটা কিন্তু একদম শিওরলি বলতে পারছি না, 144 লিটার মেবি হতে পারে। যাই হোক, তা ওই রকম ওইটা একটা ব্যারেল। এইরকম ভারতে সঞ্চিত আছে 570 কোটি ব্যারেল, এতগুলো ব্যারেল। তাহলে দেখো তেলের পরিমাণ, তার মানে যে মোট পরিমাণ ভারতে তেল রয়েছে, সেই তেলের 44% কোথাও উপকূলবর্তী থেকে, যেমন বোম্বে হয়, মানে উপকূলের জায়গাগুলো থেকে হয়। আর ভেতর কাজের জায়গাগুলো বা বিভিন্ন রাজ্যের ভেতরে যেগুলো, 56% কিন্তু তেল কিন্তু এখানে পাওয়া যায়। বেশ, এবার দেখো এছাড়া কি হয়, অসম অঞ্চলে ভারতে মোট 23% খনিজ তেল সঞ্চিত আছে। 1911-12 সালে ভারতে 2,87,00,000 মেট্রিক টন অপরিশোধিত খনিজ তেল উৎপাদিত হয়েছিল। অনেক আগেকার সেন্সাস কিন্তু এগুলো, কোথাও 1911-12 সালে, 100-200 বছর হয়ে গেল, 100 বছর, 120 বছর কাছাকাছি, এখন এই হিসাব চলছে, 115 বছর। খনিজ তেলের উৎপাদক অঞ্চল কোনগুলো আমরা এবারে জানবো। দেখো, উত্তর ভারতের তৈলক্ষেত্র রয়েছে অসম। এই অসম রাজ্যের, ভারতের রাজ্যগুলির মধ্যে অসম হচ্ছে 3য় স্থান অধিকার করে। তার প্রথম স্থান কার লোকতা বলছে এখানে, হ্যাঁ। তাও দেখো, ডিগবয় হচ্ছে ভারতের প্রাচীনতম তৈল খনি, এটা মনে রাখবে। ভারতের প্রাচীনতম তৈল খনির নাম হচ্ছে ডিগবয়। তারপর হচ্ছে নাহারকাটিয়া, মোরান, হ্যাঁ, হুগুড়িজান, রুদ্রসাগর, লাকুয়া, টিয়ক, হ্যাঁ, গোলেকি, এই বিভিন্ন জায়গায় উত্তর ভারতের তৈল খনি এগুলো অসমের। এরপর হচ্ছে পশ্চিম ভারতের তৈল খনি, যেগুলো হচ্ছে গুজরাট। গুজরাটের মধ্যে কোনগুলো রয়েছে, ভারুচ, হ্যাঁ, তারপর অঙ্কলেশ্বর, দহেজ, কোসাম্বা, সুরাট জেলা, এগুলো কিন্তু আমরা তেল পাই, বুঝতে পেরেছ। এরপর হচ্ছে আরব সাগরের দরিয়া অঞ্চলে, সোমনাথ, আরব সাগরের দরিয়া অঞ্চলে তৈলক্ষেত্র খনিজ তেল উৎপাদনে এই অঞ্চল ভারতের প্রথম স্থান অধিকার করে। তার মানে আমরা এখানে একটু নাম্বারগুলো একটু অন্যরকম পাচ্ছি। মানে প্রথম স্থান অধিকার করে কি, আরব সাগরের দরিয়া অঞ্চল।
যেমন বোম্বে হাই আছে কিন্তু এখানে, এই যে বোম্বে হাই হলো ভারতের অন্যতম সমুদ্রগর্ভের তৈলখনি। তাহলে বোম্বে হাই হচ্ছে কি ভারতের অন্যতম সমুদ্রগর্ভের তৈলখনি, যা ভারতের প্রায় 50% তেল উৎপাদন করে প্রথম স্থান অধিকার করেছে। তাহলে যদি বলে ভারতের অন্যতম তৈলখনির নাম কি গো, বোম্বে হাই, এটা কিন্তু সমুদ্রের মাঝখানে আছে, বুঝতে পেরেছ? হ্যাঁ। 100 কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত মুক্তা তৈলখনি থেকে দুটি ওএনজিসি, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ব্রিটিশ গ্যাস খনিজ তেল আরোহণ, এই সমস্ত খনিজ তেল আরোহণ করে। দক্ষিণ ভারতের তৈলক্ষেত্র কিছু আছে, যেমন কৃষ্ণা গোদাবরী নদীর বদ্বীপ অঞ্চল, কিছু নাম দিয়েছে দেখো, রানীমানম, ভুবনগিরি, কোভিলাপালা, বাবারে নাম, তামিলনাড়ু রাজ্য। তারপর দেখো তামিলনাড়ু রাজ্যের উপকূলবর্তী বঙ্গোপসাগরে মহীশূপান অঞ্চলে অবস্থিত বিভিন্ন এই জায়গাগুলোতে কিন্তু আমরা তেল কিন্তু পাচ্ছি। বেশ, তারপরে বাণিজ্য ক্ষেত্রে দেখো এই তেলের এত প্রয়োজন কেন বা এত গুরুত্ব কেন জানবো। আভ্যন্তরীণ চাহিদা অত্যন্ত বেশি থাকায় প্রতি বছর প্রচুর পরিমাণে খনিজ তেল প্রধানত ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরশাহী, বাহারিন, সৌদি আরব, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, একটা নাম এখানে দেয়নি, এখন বর্তমানে যেখান থেকে বেশি তেল ভারত নেয়, রাশিয়া, এখান থেকে কিন্তু তেল কিন্তু প্রচুর কিন্তু আমদানি করে ভারত। ফলে কি বৈদেশিক অনেক মুদ্রা কিন্তু ভারতে চলে যায়, ডলার্স। এছাড়া ভারত থেকে অল্প পরিমাণ খনিজ তেল বিদেশে রপ্তানি হয়। আর ছাঁটগুলা খুব ভালো তেল কিন্তু ভারতে পাওয়া যায় না, ওই মিশ্রিত হতে তেলটা পাওয়া যেতে পারে। এরপরে দেখো আমি আর একটা জায়গা এখানে বলবো আজকে, ভারতের প্রচলিত এবং অপ্রচলিত যে শক্তি সম্পদগুলো রয়েছে সেগুলো কি কি, খুব গুরুত্বপূর্ণ এই জায়গাটা। প্রচলিত শক্তি এবং তার উৎস বলতে কি, কয়লা বা পেট্রোলিয়ামজাত খনিজ তেল পুড়িয়ে উৎপন্ন তাপবিদ্যুৎ, নদীতে বাঁধ দিয়ে জলস্রোত থেকে উৎপন্ন জলবিদ্যুৎ, প্রাকৃতিক গ্যাস থেকে উৎপন্ন বিদ্যুৎ, ইউরেনিয়াম, থোরিয়াম প্রভৃতি তেজস্ক্রিয় খনিজ পারমাণবিক পদার্থ থেকে উৎপন্ন বিদ্যুৎ শক্তিকে বলা হচ্ছে প্রচলিত শক্তি। আচ্ছা, প্রচলিত শক্তি মানে কি? সাধারণত এগুলো প্রচলিত, এগুলো সাধারণত আমরা দেখতে পাই। আর অপ্রচলিত যেগুলো আমরা প্রচলন নাই, অতটা প্রচলন আমাদের মধ্যে নাই, কিন্তু এই প্রচলিত শক্তি একদিন কিন্তু শেষ হয়ে যাবে, অপ্রচলিত শক্তির কোনো শেষ নাই। তাহলে দেখো ভারতের প্রধান শক্তিগুলো রয়েছে 5টা ভাগে ভাগ করা হচ্ছে। কি কি? একটা হচ্ছে তাপবিদ্যুৎ, দুটো হচ্ছে ডিজেল চালিত বিদ্যুৎ, 3 নম্বর হচ্ছে জলবিদ্যুৎ বা হাইডেল পাওয়ার, পারমাণবিক বিদ্যুৎ, নিউক্লিয়ার পাওয়ার, অপ্রচলিত শক্তি থেকে উৎপন্ন বিদ্যুৎ। এই 5 ধরনের বিদ্যুৎ কিন্তু ভারতের তাপ বিদ্যুৎ শক্তি থেকে বিদ্যুতের পরিমাণ সবথেকে কিন্তু বেশি। তাহলে ভারতের আমাদের এই 5টা ধরনের বিদ্যুৎ পেলাম, অপ্রচলিত, ডিজেল, জলবিদ্যুৎ, পারমাণবিক আর তাপবিদ্যুৎ। এর মধ্যে তাপবিদ্যুৎ শক্তি থেকে পাওয়া বিদ্যুতের পরিমাণ কিন্তু ভারতের সবথেকে বেশি। ভারতের মোট বিদ্যুতের উৎপাদনের 59%, মানে প্রায় 60% যে আমরা বিদ্যুৎ পাই, কোথা থেকে পাই গো? তাপবিদ্যুৎ। আমরা জানি দুর্গাপুরে গাদা তাপবিদ্যুৎ রয়েছে, ওখান থেকে আমাদের পুরো ইলেকট্রিসিটি ব্যবস্থা কিন্তু রয়েছে। ভারতে মোট বিদ্যুৎ উৎপাদন 17%, মানে জলবিদ্যুতের স্থান আর কি। তাহলে প্রসঙ্গত উল্লেখ করা যায় যে খনিজ শক্তি ছাড়া অন্যান্য প্রাকৃতিক শক্তির মধ্যে বর্তমানে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে জলবিদ্যুৎ, এরপরেই সৌর শক্তি স্থান। মানে প্রথমে কি খনিজ যেগুলো ছাড়া যেগুলো রয়েছে, যেমন কয়লা টয়লা পুড়িয়ে তাপবিদ্যুৎ হচ্ছে, সেগুলো আলাদা বিষয়। মানে তাপবিদ্যুৎ 1 নম্বর, তারপরে জলবিদ্যুৎ, তারপরে সৌরশক্তি। এই সৌরশক্তি, তাপবিদ্যুৎ, জলবিদ্যুৎ, এগুলো আমরা পরের দিন ক্লাসে জানবো। আজকে এই অবধি ছিল। চলো ভিডিওটা এখানেই শেষ করি। আর তোমাদের কোনো অসুবিধা যদি থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো ভিডিওটা এখানেই শেষ করি। জয় হিন্দ, বন্দে মাতরম।